আমরা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের সংখ্যা খুবই নগণ্য, খুবই নগণ্য। আমরা যারা আছি সবাই ধান্দাবাজ, আমরা ধান্দায় ফিকির করে বেড়াই, কোন পীরের কাছে গেলে কোন ফায়দাটা পাবো ওটা করে বেড়াই, কার কাছে গেলে আমার ধান্দা ভালো হবে। আমরা এই দেশের ৯৯% তথাকথিত রাজনীতিবিদরা হলেন ধান্দাবাজ, ফিকিরবাজ। সেটা হতে পারে বিভিন্ন রাজনৈতিক দলে বড় বড় নেতা, কিন্তু তারা বড় বড় ধান্দাবাজ, বড় বড় ফিকিরবাজ। এদেশে রাজনৈতিক নেতাদের অভাব। এই জন্যই সুশীল সমাজ বলেন, আমলারা বলেন, কামলারা বলেন, তারা রাজনীতি ধমকাতে পারে। আচ্ছা, কত বড় লজ্জাহীন রাজনীতি দল হইলে পরে আলী রিয়াজের ঘরে গিয়ে ধর্ণা দেয়। আলী রিয়াজ সভাপতিত্ব করে, আর আমাদের রাজনীতি ধান্দাবাজরা গিয়া সেখানে কথা বলে, আমার বাইরে এসে বড় বড় কথা বলে। আমি বলে দিয়ে আসছি, এই পয়েন্ট না হলে নির্বাচন হবে না। আরে বেটা, নির্বাচন হলে তো তুই তোর বোর ভোটই পাবি না, তোর স্ত্রী তোকে ভোট দিবে না, তোর বাড়ি ঘরের লোক তোকে ভোট দিবে না। আমরা দেখেছি তো। আমি একটা ছোট্ট হ্যাঁ, উনি তখন আমাকে বললেন, দেখো আমি তো আওয়ামী লীগের সভাপতি, আমি তোমাকে ভোট দিতে পারবো না, তবে আমার বড় মাগির সঙ্গে কথা বলো। মাগি শব্দটা আপনার সাথে খারাপ, কিন্তু আমাদের গ্রামীণ দেশে আমাদের ওই মহিলাদেরকে সম্মান করি মাগি বলি, বুঝতে পারছেন না? তো উনি বলছেন ওই বড় মাগির লোক কথা বলো, সে যদি কিছু ভোট তোমার দিতে পারে দিবে। তাই বললাম ঠিক আছে। আমি মহিলার কাছে গেলাম, গিয়ে সালাম দিলাম, খুব বয়স্ক মহিলা। উনি আমার মাথায় হাত দিয়ে বলে, বাবা আমি 10 বছর এমপিগিরি করছি, আমি কোন মন্ত্রী মিনিস্টার সেক্রেটারি কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই নাই। এমনকি আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছি, যখন প্রয়োজন মনে দেখা করেছি, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করি নাই। ওই পিএস এর কাছে গিয়ে বসে থাকা ওনার দেখা করি নাই। কারণ আমি এমপি, আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমি জনপ্রতিনিধি, আমি মানে আমার কটিয়াদির বাগুনদের জনগণ, আমি একা না। এই ফিলিংস যাদের নাই, এই সম্মান যাদের নাই, তারা যদি যে এমপি হইতে চায়, কি উচ্চ পরিষদ, নিম্ন পরিষদ, কক্ষ, সারা ধান্দাবাজের বাচ্চারা বুঝাস কারে নিম্ন পরিষদ কয়, কারে উচ্চ পরিষদ কয়, কারে জনপ্রতিনিধিত্বশীল কয়। আরে কথায় কথা উদাহরণ দেয়, 2টা দল। আরে বাংলাদেশে 2টা দল আছে? বাংলাদেশের নিবন্ধিত দল 54টা। 54টা দলের 54 প্রার্থী দাঁড়াবে। 54 প্রার্থীর মধ্যে রাজনৈতিক দল হলে অনেক প্রার্থীর 0 ভোট হবে, নেগলিজেবল ভোট পাবে। তারা কিসে প্রতিনিধিত্ব করবে? প্রতিনিধিত্ব যেখানে রাজনৈতিক দল 2টা, বড় জোর 3টা, সেখানে প্রতিনিধিত্ব হতে পারে। এই বুঝে না ধান্দাবাজরা? ধান্দাবাজরা এখন ধান্দা করতেছে যে এই ধান্দা দিয়ে ডক্টর ইউনূস সাহেবকে টিকায় রাখতে যায় কিনা, টিকায় রাখতে বলে কিছু ধান্দা হবে। বলেন কি আবু হানিফ, বলেন কিশোরগঞ্জে ডিসি অফিসে কারা দাপট দেখায় বলো তো ভাই হানিফ? এই পোলাপান, ওই ডিসি পোলাপানের ধমকে সারাদিন তোমার জেলা তটস্থ থাকে। কোনো কোনো ভদ্রলোক যায় কিশোরগঞ্জে, বলেন আপনি হানিফ সাহেব? ডিসির সঙ্গে কোনো ময় মুরব্বী কোনো যোগাযোগ হয়? কিশোরগঞ্জের ডিসি বলতে পারবে কোনো ময় মুরব্বী কাকে বলে, কারো চিনে? আপনাদের মতো ছেলেরা দেখেন তো কি করতেছে, হয় আপনার দলে, নাহলে এনসিপি, না হলে যুব দল, বিএনপিও না। বিএনপির কোন নেতারও খানা নাই ডিসির বারান্দায়। ও যুব দল, ছাত্র দল, তারা এই ছাত্র শিবির, জামাত। আর জামাতের দলের তো কাজই হলো প্রথম সকালবেলা যাবে টিওন অফিসে, প্রথম যাবে ডিসি অফিসে, তাহলে সালাম দিয়ে কদমুচি করে তারপর উনি বাড়বেন, শহরে বাড়বেন, বিভিন্ন এলাকায় ঘুরবেন। এইটা কি রাজনীতি? এর নাম রাজনীতি? রাজনীতি হলে আপনি যান, জনগণকে ডাকেন, আহ্বান করেন, জনসভা করেন, মানুষকে আপনার বক্তব্য দেখেন, জনসভা ডাকেন। একজনের জনসভায় গিয়ে সবাই বক্তৃতা দিবেন, লজ্জা করেন আপনাদের? ওনার কাছে লোক আসছে, ওনার ভাবাপন্ন লোক, সেখানে আপনি গিয়ে আপনার বক্তব্য দিচ্ছেন। এই দ্বিচারিতা কেন? হয় আপনার তাহলে ঐক্যফ্রন্ট করেন, ওই সবাইকে ডাকেন। আমাকে বলেন হানিফ সাহেব, এই ইসলামী ঐক্য পরিষদ যে মিটিংটা করলো, সেখানে কজন গণফোরামের লোক গেছে, কজন জামাতের লোক গেছে, কজন রাজনীতির লোক গেছে? হার্ডলি আপনারা যারা গেছেন 2-4 জন গেছেন। বাকি সব লোকই তো উনার
এই ইসলামিক আন্দোলনের লোক। তো ওখানে গিয়ে আপনারা কি বক্তব্য দিবেন? আপনাদেরকে মানে ওরা? আপনাদের কথা শুনে ওরা? আপনাদেরকে 2 পয়সার দাম দেয় ওরা? বলতে দিচ্ছেন, ওদের পক্ষে কথা বলছেন, তালিয়া বাজায় দিছে। বলেন, আমরা দেখলাম আপনাদের নেতাকে মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিচ্ছেন। কার জন্য দোয়া করে দিচ্ছেন? দেখেন, আমি আরেকটা অভিজ্ঞতা বলি, একটা ছোট্ট একটা অভিজ্ঞতা বলি, কিছু মনে করেন নাই বলি। আমরা গেলাম ফতেপুর স্বীকৃত রাষ্ট্রীয় শহরে, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার এমপি সাহেবরা মিললে আমাদেরকে একটা স্টার ভিজিটে গেছিলাম দিল্লি। সেখান থেকে আমাদেরকে পাঠালেন ফতেপুর সিক্রি ওই রাজপ্রাসাদ দেখার জন্য। সেখানে চিস্তিয়ার মাজার আছে, একজন বড় পীর সাহেবের মাজার। আমাদের ওই মাজারে ওখানে আমাদের মাজার নিয়ে গেল। ওই মাজারে একটা শ্রুতি আছে, ওখানে লাল নীল সুতা বাঁধা হয়। লাল নীল সুতা বাঁধলে এই সুতা বাঁধতে 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 যদি শেষ সুতা লাল হয় তাহলে এক ধরনের দোয়া কবুল হয়, আর যদি শেষ সুতা যদি সবুজ হয় তাহলে এটাকে আরেক ধরনের দোয়া কবুল হয়। এই জন্য সবাই গিয়া করে লাল নীল সুতা খালি পেঁচায় 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 তার মনের যে লক্ষ্য সেটাকে স্থির করতে হয় যে তোমার লক্ষ্য পূর্ণ হয়েছে কিনা। সবুজটা ধরো, মাইকটা দেখো সবুজটা শেষ পর্যন্ত টিকে কিনা, তাহলে মনে করলাম তোমার লক্ষ্য স্থির হয়ে গেছে। আমাদের প্রয়াত স্পিকার শেখ রাজ্জাক আলী সাহেব খুব চোখে পানি পড়তেছে আর সুতা লটকাতেছে। আমাকে শ্রীলঙ্কার স্পিকার সাহেব জিজ্ঞাসা করতেছে, why you speaker is crying? তাই বললাম, স্যার, he is not crying, he is praying to Allah to kill our prime minister. Hey, what do you say? I said, yes sir, he is praying to Allah to kill prime minister Sheikh Khaleda Zia. এই কথাটা উনি আবার স্পিকারকে বলে দিছে। Razak Akhtar has told me that you are crying to kill Khaleda Zia. বিশাল ব্যাপার, বেকাতে পড়ে গেলাম। তাই বললাম, স্যার, এই যে আপনি টাইম দিয়ে আল্লাহর কাছে চাইছেন, কি চাইছেন? বিশাল একটা পদ চাইছেন। স্পিকারের পর উপরে পদটা হলো প্রধানমন্ত্রীর। তো প্রধানমন্ত্রী মারা না যায় তাহলে আপনি পদটা কেমনে পাবেন? তাহলে আপনার পদ চাওয়াটা আমাকে আল্লাহ প্রধানমন্ত্রী বানিয়ে দাও, তার মানেই তো হলো আপনি প্রধানমন্ত্রীর পতন চাচ্ছেন, তার মানেই তো হচ্ছে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু চাচ্ছেন। নাহলে আপনি তো বলবেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী চিরদিন থাকো। এটা কি বলছেন স্যার? এই ছিল আমাদের বক্তব্য, এই ছিল আমাদের হাস্যরস। আমরা এই লেভেলে হাস্যরস করেছি, স্পিকারদের লেভেল। এটা হচ্ছে জোকিং, এটা জাস্ট চুটকি। এখন প্রশ্ন হয়েছে, আপনারা যখন মিলিত হন এক জায়গায় তখনই তো বোঝা যায়। রাতের বেলায় যদি গভীর রাতে বটগাছতলে কিছু লোকের বাতি দেখা যায়, লোক দেখা যায়, তখন গ্রামবাসী সজাগ হয়ে যায়। আর গ্রামের মাঠে বটতলায় এই লোকগুলা বুঝার হয়েছে, তার মনে আছে কোনো না কোনো গ্রামে ডাকাতি হবে। এটা গ্রামের শ্রুতি। ওই যে বটগাছতলে, গ্রামের মধ্যে বটগাছতলে কিছু মানুষের নড়া করে দিচ্ছে, অর্থাৎ এটা মিটিং প্লেস অফ ওই 4-5 গ্রামের ডাকাতদের। তারা এসে একখানে হয়েছে, এখন কারো না কারো বাড়িতে হামলা করবে, চারপাশে সকল গ্রামবাসী সাবধান হয়ে যায়। আপনারা যখন মিলিত হন তখন দেশের জনগণ সাবধান হয়ে যায়, জনগণ সাবধান হয়ে যায় যে জানি আবার কোন দিক দিয়ে জানি কোন বাক্যে আসবে, কোন সর্বনাশ হবে। কাজেই সব মিলন না, সব মিলনেই কিছু ঘটে না, সব মিলনেই কোনো ফলন আসে না। আবার সব আওয়াজ ছাড়া আওয়াজ হয়ে যায়। 1 জুলাই আন্দোলনটা ছিল কোটা বিরোধী আন্দোলন। কোটা বিরোধী আন্দোলন ছিল জুলাই মাসের একটা সুপ্রিম কোর্টের রায় দেওয়ার কথা ছিল 1 জুলাই, যে রায়ের পরে আন্দোলন শুরু হয়েছে কোটা বিরোধী আন্দোলন। সেটাই 5 আগস্ট হাসিনা বিদায় আন্দোলন হয়েছে। কাজেই সব আওয়াজ না। আজকে কি আওয়াজ হচ্ছে? ডক্টর ইউনূস সাহেবের আওয়াজ বুঝতে হলে আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। উনি স্বীকৃত বিশ্বমানের খেলোয়াড়, উনি আত্মস্বীকৃত, উনি নিজে ঘোষণা দিয়েছেন যে উনি বিশ্বমানের খেলোয়াড়। উনি কখন কি খেলতে পারবেন, কি খেলবেন জানি না, তবে এটা পরিষ্কার ভাষায় বলে দেওয়া যায়, আমি স্পষ্ট ভাষায় বলে দেওয়া যায়, ডক্টর ইউনূস সাহেব এই দেশে কোনো নির্বাচন দিবেন না। এখন উনি কদিন থাকতে পারেন সেভাবে না দিয়ে, সেটাই হলো উনার কারিশমা, সেটাই হলো উনার সবচেয়ে বড় খেলোয়াড় হিসাবে ওনার পরিচয়। আশা করি আমার প্রতি সবাই সন্তুষ্ট হবেন, তারপরে সময় বলে দিবে আমার কথাটা ঠিক না বেঠিক।
আমি চাই, মনোবাক্যে চাই আমার কথাটা ভুল প্রমাণিত হোক। আমি কায়মন বাকি কামনা করি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি যে ফোকাসটা করেছি এটা ভুল হোক, কারণ এটা ভুল হইলে জাতির মঙ্গল হবে, জাতির ভালো হবে। আমি ডক্টর ইউনূস সাহেবের ক্ষতি চাই না। ডক্টর ইউনূস সাহেব আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি। উনি যে জায়গায় আছেন, যে শিক্ষা আছেন, যতটুকু উনি উচ্চমানের মানুষ, সেখানে পৌঁছতে আমি আমার জীবনে পারবো না। উনি আমার পূজনীয়, উনি আমার কাছে অনুকরণীয়, অনুসরণীয়। আমি ওনার ভালো চাই, মঙ্গল চাই, কারণ আমি দেশের ভালো চাই, দেশের মঙ্গল চাই। ধন্যবাদ। আমরা জয়ী হয়েছি, সে তো আমাদের রাজনীতি কোনো ফ্যাক্টর না। সে চেষ্টা করবে, সেই জনগণকে বুঝাইতে পারে, বুঝাবে। এইটা নিয়ে আমরা এই তরগুলো করে করে কি হয়েছে, আমরা জামাতের পক্ষে একটা জনমত তৈরি করার সুযোগ করে দিচ্ছি। মানুষ সাধারণত কি হয়, আল্লাহ যদি হযরত আদমকে যদি না বলতো তুমি এই ফলটা খায়ও না, তাহলে কিন্তু আর সমস্যা হতো না। খায়ও না বলছেই খাওয়াটা অপরাধ হয়েছে। আজকে আমরা যে কাজটা করতে মানা করব, এটাই আজকে আওয়ামী লীগকে রাজনীতি নিষিদ্ধকরণ করা আওয়ামী লীগ যেন সাপে বর হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করতে নিষিদ্ধ করার কারণে আজকে আওয়ামী লীগ তার রাজনীতির পক্ষে মানুষের কাছে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আওয়ামী লীগের লোকেরা ঘরে ঘরে গিয়ে কান্না করবে, কাঁদবে, তোদের জন্য আমি কিছু করি নাই, আজকে আমি রাজনীতিও করতে পারবো না। এই সুযোগটা কে করে দিয়েছে? এটা আমাদের মতোই কিছু অতি উৎসাহী লোকেরা করে দিয়েছে। আওয়ামী লীগকে আমি প্রতিহত করবো, আওয়ামী লীগকে তো গত 50 বছর ধরে প্রতিহত করে রাজনীতি করে আসতেছি। আমরা তো আওয়ামী লীগ রাজনীতি করি নাই, আমরা মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করি নাই। আমরা 71 সনে মুক্তিযুদ্ধ করেছি, আওয়ামী লীগ রাজনীতি করি নাই। আওয়ামী লীগকে প্রতিহত করি আমরা এই পর্যন্ত আসছি। আওয়ামী লীগ যতবার এমপি হয়েছি, আওয়ামী লীগের প্রার্থীকে হারাই এমপি হয়েছি, অন্য কাউকে হারাই এমপি হয় নাই। আবার হারছি আওয়ামী লীগের এমপির কাছে হারছি, আওয়ামী লীগের প্রার্থীর কাছে হারছি। তাই বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে, এই রাজনীতি আমি করি না, আমরা বিশ্বাস করা উচিত না। জামাত আমার স্বাধীনতা বিরোধিতা করেছে বলেই তো স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আমি মুক্তিযুদ্ধ হয়েছি। বিরোধিতা না করলে তো আমরা সবাই একই হয়ে যেতাম, তাহলে তো মুক্তিযুদ্ধ হিসেবে আমার এই কৃতিত্বটা দাবি করার সুযোগ হইতো না। আমি ধন্যবাদ জানাই জামাতকে, তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে বলেই আমরা অর্জন করতে পেরেছি। আজকে আসেন এই বিষয়গুলো বাদ দেই, ফরিদ ভাই বাদ দেই, বাংলাদেশে আমরা সবার, এখানে যারা বাংলাদেশ বিশ্বাস করে সবাই। আমি এখানে 3টা বিষয় আমি একটু, আমাকে যদি আপনাদের আসলে অনুমতি শেষ করে দেন, আপনাদের শেষ করবো। মানে আবু আলী বলে ব্যস্ততা ছাড়তে হবে, আমি হানিফ সাহেবকে 2টা জিনিস একটু বলছি। জি, আসলে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে প্রধানমন্ত্রী পোস্টটা কি। প্রধানমন্ত্রী নিজস্ব কোনো ক্ষমতা নাই। প্রধানমন্ত্রী হচ্ছে মন্ত্রী পরিষদের সভাপতি, প্রধান। উনি মন্ত্রী পরিষদ, মন্ত্রণা দেওয়ার, উনি কিন্তু রাষ্ট্রের কিছু না, রাষ্ট্রের না, সরকারের, রাষ্ট্রের রাষ্ট্রপতি। উনি রাষ্ট্রপতি অ্যাডভাইস করবেন, সেখানে অ্যাডভাইস কি করবেন সেই ক্ষমতাটা আমরা প্রধানমন্ত্রীকে দিয়েছি। আপনি মন্ত্রী পরিষদ যা সিদ্ধান্ত নেবেন সেটা আপনি বাস্তবায়িত করবেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তগুলো নেওয়ার কথা হলো মন্ত্রীদের সুপারিশ অনুযায়ী। মন্ত্রী সাহেবরা যে সুপারিশ করবেন তার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়, যে কোনো একটা মন্ত্রণালয় কোনো প্রস্তাব নিয়ে আসলে অন্য মন্ত্রণালয়ও সেখানে বিরোধিতা করতে পারে। সে আলোচনাটা করে, পক্ষে আলোচনা করে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন সবার সম্মিলিতভাবে। এখানে আমাদের মন্ত্রী সাহেবরা যেমন প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে আমরা কি দেই যে ম্যাডাম আপনি যে সিদ্ধান্ত নেবেন এটি আমাদের সিদ্ধান্ত, সেটা ম্যাডামের কি দোষ? আমি আমার ক্ষমতাটাই তো প্রথম সারেন্ডার করে দিলাম। শেখ হাসিনাকে মন্ত্রীরা বল, এই ব্যাপারে আপনি সিদ্ধান্ত দিবেন, এটি আমাদের সিদ্ধান্ত। আমরা এই যে রাজনৈতিক আলোচনাগুলো করি, আমরা এই যে ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে বিভিন্ন আলোচনা করেছি, আমরা কোন রাজনৈতিক দলকে বলেছি যে আমি আমারই যদি মতামত না মানেন তাহলে আমি থাকবো না। আমি তো মতামতটা দিয়ে বলছি আপনি যেটা বলবেন সেটা মেনে নেব, তাহলে তো স্বৈরাচার আমি ডক্টর ইউনূসকে বানাচ্ছি। আজকে ডক্টর ইউনূস যে 10 মাসে যে মন্ত্রী পরিষদ চালাচ্ছেন, এখানে উনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, একজন উপদেষ্টা কি এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন?
এর কোন রেকর্ড কি আমরা 10 মাসে পাই? তাহলে উনি যদি একদিনও থাকেন, উনি তো সরেছেন, উনি নিজে যা ভালো মনে করছেন তাই চালাচ্ছেন, বাকিরা সবাই মেনে নিচ্ছে। কাজে প্রধানমন্ত্রীকে সরেচার বানাই আমরাই, বিভিন্ন রাজনৈতিক দলেরাই, আমরা সবাই মানি। আমরা তো অনেক বড় আলোচনা করতে দেখেছি, অনেক বড় রাজনৈতিক দলকে নিয়ে এসে আলোচনা টেবিলে বসিয়ে দেখেছি তারা কি বলেছে। কাজেই আজকে এই যে কতগুলো সস্তা কথা আমাদেরকে শুনাইয়া দিয়েছে, কেউ ধরাইয়া দিছে এই আমলারা, যে 10 বছরে কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আরে আমেরিকাতে জনগণকে নির্বাচিত করে দেওয়ার জন্য 2 বারে বেশি কেউ প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবে না। এর প্রেসিডেন্ট থাকতে পারবে না বলে নাই, প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবে না। অর্থাৎ জনগণের অধিকারকে অহিত করা হয়েছে, তুমি একজনকে 2 বারে বেশি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানাতে পারবে না। আপনি এখন বলে দেন যে কোন রাজনৈতিক দলকে 2 বারে বেশি ক্ষমতা দিতে পারবে না, তাহলে প্রধানমন্ত্রী 2 বার বেশি করতে পারবে না। বিএনপি যদি 10 বার প্রধান রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, 10 বারেই দেশমাতা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাতে হবে, এটা রাইট। বিকজ সকল মেম্বার অফ পার্লামেন্টরা যে সিদ্ধান্ত নিবেন সেটাই সিদ্ধান্ত। এখন জনগণ যদি বিএনপি কে বা জামাতকে বা এই অন্য কোনো দলকে নির্বাচিত করে দেয়, তো ওই দলের এমপিরা যাকে দলনেতা বানাবেন তিনি প্রধানমন্ত্রী হবেন। আমেরিকাতে তো বলে দেওয়া আছে 2 বারে বেশি দাঁড়াতে পারবে না। তাহলে এখানে আপনাকে আইন করতে হবে যে 2 বারে বেশি কোন রাজনৈতিক দল 2 বার ক্ষমতায় গেলে পরে 3য় বার সে রাজনৈতিক দল নির্বাচনে আসতে পারবে না। তাহলে একজনের প্রধানমন্ত্রীকে 10 বছরের চেয়ে বেশি আটকাতে পারবেন, নাহলে এই আইনে আটকানো যাবে না। কারণ মন্ত্রী পরিষদ বা ওই সংসদ সদস্যদের আইন করার অধিকার রহিত করতে পারবেন না, তারা জনগণের পক্ষে, জনগণের রায় তারা আসছে। আরেকটি কথাই বলতে চাই, যেটা ফরিদ ভাই বলেছেন অ্যাবাউট মব জাস্টিস। ভাই, দেশে যতক্ষণ পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠা না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত মব জাস্টিস বন্ধ হবে না, বন্ধ করা উচিত হবে না। আজকে আইনের শাসন প্রতিষ্ঠা করেন আগে। আজকে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে এই মব জাস্টিস আপনি ঠেকাতে পারবেন না। আমি মব জাস্টিসের পক্ষে। যতক্ষণ পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ মব জাস্টিস চালু রাখতে হবে। কারণ এটা জনগণের প্রত্যাশা। জনগণ আইন করে দিয়েছে, আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করেন না কেন? আইনের শাসন প্রতিষ্ঠা না করলে এটা মব জাস্টিস দিয়ে এটাকে কাউন্টার দিতে হবে। মব জাস্টিসকে আপনি ঢালাওভাবে খারাপ বলবেন না। মব জাস্টিস আর বিপ্লব সমার্থক। বিপ্লবের আরেক নাম মব জাস্টিস, বা মব জাস্টিস আরেক নাম বিপ্লব। বিপ্লবকে আপনি খারাপ বলতে পারবেন না। আপনার দেশে আইনের শাসন চালান, সঠিক আইনের পথে চলেন, সঠিক সিদ্ধান্ত নেন, আইনকে সঠিকভাবে প্রয়োগ করেন, আপনি প্রশাসনের দায়িত্ব পালন করতে দেন। আজকে আপনি সারা বাংলাদেশে জনগণের কোথাও কোনো অবস্থান নাই। ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যান আছেন, তাও তাকে ফাংশন করতে দেন না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আপনি টিওনের অধীনস্থ করে দিয়েছেন। কোন আইনে, কোন যুক্তিতে, কিভাবে আপনি কামনার অধীনে বাড়ির মালিককে আপনি অধীনস্থ করে দিলেন? টিওনও তো বেতনভুক কর্মচারী, একজন চেয়ারম্যান তো 2000 লোকের 20,000 লোকের জনপ্রতিনিধি, 20,000 লোক নির্বাচিত করে দিয়েছে। তাকে আপনি কিভাবে, কি কারণে, কি যুক্তিতে তাকে আপনি টিওন অধীনে করে দিচ্ছেন? টিওনও প্রিসাইড করবে, আর টিওনকে সার করতে করতে চেয়ারম্যানদের আজকে মুখের থুবড়ো পড়ে যায়। তারা পিএও বেশি বেশি ঘোরাঘুরি করে 2 জন গমের জন্য। কারণ জনপ্রতিনিধি নাই বলে আছে সেই গমের অ্যালটমেন্ট দেয় পিএও, আর তার পিছনে ঘুরতে হয় জনপ্রতিনিধিকে। আপনি উপজেলা চেয়ারম্যানের পোস্ট বিলুপ্ত করে দিয়েছেন, কমিশনার বিলুপ্ত করে দিয়েছেন, পৌর মেয়রের পদ বিলুপ্ত করে দিয়েছেন, পৌর কমিশনারের পদ বিলুপ্ত করে দিয়েছেন। তাহলে জনগণের সেবাটা কে দিবে? জনগণের সেবা তো পাচ্ছি না আমরা 10 মাস ধরে, আপনি সেইগুলো দেখতেছেন না। আপনি এখানে অনেক বড় বড় কথা বলতেছেন। কাজেই আমি মনে করি, আমি আবারও
তার বক্তব্যের শেষে একটা কথা খুব স্পষ্ট করে বলেছে, অত্যন্ত আপনি খেয়াল করতে হবে। উনি বলেছেন সর্বোপরি, কথাটা চিন্তা করতে, সর্বোপরি মানে এট দ্য লাস্ট বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। তাহলে বাংলাদেশ সার্বভৌমত্ব ওনার দৃষ্টিতে, ওনার অনুধাবনে বিপদান্ন, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার লক্ষণ আলামত উনি দেখতে পেয়েছেন। তাই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। চট্টগ্রাম পোর্ট আপনি যাকে খুশি তাকে দিতে পারেন, সরকার দিবে সিদ্ধান্ত নিয়ে। সেই সিদ্ধান্ত যাকে খুশি তাকে দেওয়ার একটা প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী দেন। আপনি মায়ানমারের জনগণের জন্য ত্রাণ দেওয়ার জন্য করিডোর দিতে পারেন, এটা কোনো অন্যায় হবে না, কিন্তু এইটার একটা প্রসেস আছে, সেই প্রসেসটা ফলো করতে হবে। আপনি ইচ্ছা করলে দিয়ে দিতে পারবেন না, আপনি ওভার টেলিফোনে কাউকে দিয়ে দিতে পারবেন না, আপনি মুখে কাউকে চিঠি সাইন করে চট্টগ্রাম বন্ধ কাউকে দিয়ে দিতে পারবেন না। এটার জন্য আপনাকে স্বচ্ছ পথে আসতে হবে, আপনি স্বচ্ছ পথ অবলম্বন করতে হবে। কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন করলেই আপনি তার কাছে কৈফিয়ত দিবেন না। এটা সার্বভৌমত্বের, এই যে বললেন উনি সার্বভৌমতা করতে হবে, উনি কেন বলেছেন এই যে সার্বভৌমত্ব, স্বাধীন সার্বভৌমতা করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব করে ভারত আক্রমণ করার জন্য বলেন নাই, ভারতের কাছে সার্বভৌমত্ব আমার ক্ষুণ্ণ হওয়ার প্রত্যাশা না। আমার সরকার প্রধানকে কোনো একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী লেভেলে টেলিফোনে কথা বলা কি আমার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে না? ফরিদ সাহেব বলেন, আমার দেশে আসছে সার্বভৌমত্ব, আমি ডক্টর ইউনূসকে পছন্দ নাও করতে পারি, কিন্তু উনি আমার উপদেষ্টা, আমার দেশের প্রধান উপদেষ্টা। একজন কোন দেশে যত বড় দেশই হোক, তার পররাষ্ট্রমন্ত্রী আমার প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে পারে না। এটাই সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা। এটাই দেশমাতা খালেদা জিয়া আজকে পরিষ্কার করেছেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। এটা উনি ভারতকে ইঙ্গিত করে বলেন নাই, উনি পাকিস্তানকে ইঙ্গিত করে বলেন নাই, অন্য কাউকে ইঙ্গিত করে বলেন নাই। উনি ইঙ্গিত করেছেন, আমার প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করেছেন, আপনি সিদ্ধান্ত নেবেন জনগণের সঙ্গে কথা বলে, বিদেশের কারো টেলিফোনে সিদ্ধান্ত নেবেন না। আপনার সার্বভৌমত্ব হলো জনগণের প্রতি, সার্বভৌমত্ব হলো জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে প্রতিফলন করা। আপনি ওই টেলিফোন রিসিভ করে আপনি আমার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছেন, এই কথাটা দেশমাতা খালেদা জিয়া বলার চেষ্টা করেছেন যে আসেন আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কোন পদক্ষেপ আপনি নিয়েন না। ভারত টেলিফোন করে আমার সরকার প্রধানকে ধমকাতে পারবে না। ভারত বড় জোর পারবে তার সেনাবাহিনী, তার বর্ডার বাহিনী আমার দেশের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া, সে বড় জোর পারবে পুশিং করে লুক ঢুকিয়ে দেওয়া, কিন্তু ভারত আমার সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারবে না। ভারত আমার রাষ্ট্রপ্রধানকে, আমার সরকার প্রধানকে হুমকি দিতে পারবে না, টেলিফোন করতে পারবে না। টেলিফোন করলে ওই মোদী সাহেবকে ফোন করতে হবে, জয়শঙ্করকে ফোন করলে করার মতো সাহস হবে না। কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আমার প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে আমার দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছেন। এই কথাটা আমাদেরকে অনুধাবন করতে হবে, আমাদেরকে বুঝতে হবে। একটা কথা আছে, গ্রাম বাংলায় একটা কথা আছে, এক ভাই এসে তার বাবার কাছে বিষাদ দিচ্ছে, বাবা আজকে আমার ভাইকে বাজারে যেভাবে জুতা মেরে অপমান করছে, লজ্জা, বাজার যেতে পারবো না। তখন ওই ছেলে শুনছে, তুই কই দেখলে মানে অপমান করছে, তুই কোথায় মেলে বাজার অপমান করছেন, তোমার জুতা মারে নাই, বা এইটা কোথায় রস, জুতা মারছে এইটা কোথায় রস, অপমান করলে কই? আচ্ছা জুতা মারলে তো অপমান হয় না, তাকে তো জুতা মাইলেও বোঝানো যাবে না, অপমান কারে কর আর জুতা মানে কারা কয়। কাজে এই দেশে এই কথাগুলো তো আমাদের দেশে প্রচলিত কথা, আমাদের বাপ দাদারা ভুলে গেছে। এই প্রশ্ন তো আমি করি না, এই শব্দটা তো আমার না, এই কথাটা তো আমার না, এই কথাটা এদেশের জনগণের হাজার বছর ধরে শুনে আসতেছে যে জুতা মারলে কারো কাছে অপমান বোধ হয় না, আর যারা অপমান বোধ করে তারা জুতা মারা খাওয়ার পরে আর বাইরে দেখা যায় না, তারা আত্মহত্যা করে।
তারা মৃত্যুবরণ করে। আমার দেশে সেই ট্রেডিশন নাই, এটি দুর্ভাগ্যজনক। আর আজকে আমি ওই ছেলেটা চলে গেছেন, বলতাম আপনার আধিপত্যকে আমরা স্বাগতম জানাই। আধিপত্য আমাদের ভালো লাগে। কিশোরগঞ্জে আমাদের বীর হল ইসাকা, আমরা ইসাকা নিয়ে গর্ব করি। ইসাকা তো আফগান, বাঙালি না। ওর আধিপত্য এখনো আছে। 400 বছর ইসাকার আধিপত্য যায় নাই। আমরা আধিপত্যকে পছন্দ করি। আমাদের হিন্দু আমাদের ধর্ম না, বৌদ্ধ আমাদের ধর্ম না, এটা বিদেশ থেকে আসছে ধর্মগুলা। আমরা সেই ধর্মগুলাকে গর্ব ভরে পালন করি। আমাদের নিজস্ব ধর্ম কৃষ্টি আমরা করি না, আমাদের পার্বণ আমরা পালন করি না, আমাদের উৎসব আমাদের পালন করি না, আমাদের নিজেদের পোশাক পরতে আমরা লজ্জা বোধ করি। আমি লুঙ্গি পরে আমার রাস্তার পাশে ক্যান্টনমেন্টের বাজারে যেতে পারি না। ওখানে গেলে সবাই আমার দিকে কেমন তাকায় থাকে। কিন্তু লুঙ্গি তো আমার বাপ দাদা 14 গোষ্ঠী 1000 বছর ধরে পরে আসতেছে। আমার নিজস্ব কোনো পোশাক নাই। আমার পায়জামা পাঞ্জাবি বিদেশি, প্যান্ট শার্টও বিদেশি। আমার কুর্তা পরার সুযোগ আমার নাই, আমার কাঁধের উপরে গামছা রাখার সুযোগ আমার নাই, আমার লুঙ্গি পরাকে আমি গর্ববোধ করি না, আমার জাতীয়তাবাদ নাই। আমি তো আধিপত্যবাদের একটা দাস। আধিপত্যবাদকে আমরা স্বাগত জানাই। বিদেশিরা চাপায় দিতে পারে, আমরা আমাদের মনোভাব তত চাপায়। জি আক্তার ভাই, আমরা তো শেষ করতে হবে। মানে কিছু প্রশ্ন আছে দর্শকদের, সেই প্রশ্নগুলো নিতে চাই। নতুন সার বলেন, প্লিজ বলেন। আক্তার ভাই, কিছু প্রশ্ন আপনার দর্শকদের প্রশ্ন, বিশেষ করে বাংলাদেশের যে বর্তমান সময়ে অনেকেই লিখছেন যে বাংলাদেশ উল্টো পথে আসছে। আপনারা যারা মুক্তিযুদ্ধ করেছেন, যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা করেছিলেন বা যে ধারার থাকার কথা ছিল, সেই ধারার উল্টো দিকে বাংলাদেশ চলছে, এ বিষয়ে কি বলবেন? না, মনে হয় না উল্টো দিকে পথ চলাতে কোনো কারণ। উল্টো বলতে পাকিস্তান হয়েছে, আমরা উল্টো পথ চলবো কেন? আমরা আমাদের দিকে আগাচ্ছি, প্রতিহত আসতেছে, বাধা আসতেছে, প্রতিকূল অবস্থা কঠিন হতে পারে, বাধাটা দুর্গম হতে পারে। মানে এখন তো ওই যে রিসেট বটন আপনিও বলছেন গত অনুষ্ঠানে, অনেক দর্শকরা বলে যে অনেকেই আবার মানে দাবিও তুলেছেন যে জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করা হোক, জাতীয় সঙ্গীত চেঞ্জ করা, বাংলাদেশের নামটা চেঞ্জ করা। ইভেন কি যে আপনার যারা সংস্কার কমিটি, সেই কমিটি কিন্তু বাংলাদেশের নাম পরিবর্তনের মানে প্রস্তাবটা দিয়েছে। তো এই প্রশ্নগুলা তো মানে স্বাধীনতা যারা আপনারা করেছেন তাদের উল্টো দিকের বিষয় আসতেছে না। এটাকে আমি গণতান্ত্রিক মূল্যবোধে আমি কোনো অপরাধ বা ভুল মনে করি না। একজন মানুষ তার নিজের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা চাইতেই পারে, কামনা করতে পারে। আমার বাড়িতে কুরমা পোলাও রান্না করা হয়েছে, আমি মাঝে মাঝে বলি আজকে পোলাও খাবো না, আমার শুটকি করতে দেওয়ার দাও। সবাই হাসে, কারণ আমি ওই টেবিলের সিস্টেমে বাইরে চলে যাচ্ছি। তা আমার ইচ্ছাটা তো অপরাধ কিছু না। একজন পতাকা পরিবর্তন চাইতেই পারে, শুনে গেছে তার কাছে পতাকা ভালো নাও লাগতে পারে, এই সঙ্গীত ভালো নাও লাগতে পারে, এটা মানুষের ব্যক্তিগত। কিন্তু ব্যক্তিগত ইচ্ছাটাই যখন প্রতিফলিত করতে হবে, জনমত তৈরি করতে হবে। সেই জনমত তৈরি করে যদি তারা পরিবর্তন করে ফেলতে পারে, আপনি কি করবেন? কিভাবে আটকাবেন? আপনাকে তো কাউন্টার জনমত করতে হবে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্বাধীনতার মুক্তিযুদ্ধকে এত বেশি মিসইউজ করে গেছে, যার ফলে আজকে আমাদেরকে এই পর্যায়ে আসতে হয়েছে। কাজে এখানে এটা নিয়ে আমার চিন্তা নাই, কারণ একজন লোকের ভাবনাটা আমার কাছে বড় কথা নয়। আমি তো অনেক কিছু ভাবি যেটার সঙ্গে তো আপনাদের মিল নাই, আপনারা অনেক কিছু ভাবেন যেটা হয়তো আমি একমত না, এটা আমাদের ব্যক্তিগত ভাবনা। সামষ্টিক ভাবনা যখন রূপ নিবে, তখন সামষ্টিকগত ভাবে আমরা এটা প্রতিহত করবো। আপনি রিসেট বাটন টিপতে গিয়ে ওই ভদ্রলোক তো পারেন নাই, রিসেট বাটন টিপতে পারেন নাই, ওনাকে জবাব দিয়ে দেওয়া হয়েছে। উনি আর জীবনে কোনোদিন আর রিসেট বাটনের কথা বলেন না এখন পর্যন্ত, আগামীতে বলবেন কিনা জানি না। এখনো যারা সংবিধান আচ্ছা ভাই, রিসেন্ট পার্সেন্ট টিপেন নাই ঠিকই, কিন্তু উনি যে কাজগুলো করাচ্ছেন, এই যে একজনের প্রশ্ন তারেক আজিজ করেছেন, মুক্তির সকল স্থাপনা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আর আপনি বলছেন উল্টো পথে আসছে না। বাংলাদেশের আমার কথা হচ্ছে যে 7 জন মুক্তিযুদ্ধ বীর শ্রেষ্ঠ, তাদের বাসা কেন ভাঙা হয়েছিল? আমরা দেখি না কোনো প্রতিবাদ করতে। আমাদের দেশে তথাকথিত বুদ্ধিজীবীরা আছেন। হ্যাঁ, আপনার যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিত্তিগুলা
এগুলা তো মানে ব্যঙ্গে চুরমার করা হচ্ছে। এই বিষয়ে ভাই, প্লিজ। ভাই ভাই একটা কথা বলি, যে